একটা দেশ যার তেলের শেষ নেই, গ্যাসের অভাব নেই, তবুও সেই দেশে মানুষ গরমে ঘেমে অন্ধকারে বসে থাকে। দেশটার মাটির নিচে সম্পদ, কিন্তু ওপরে সংকট। বাইরে থেকে দেখলে মনে হবে এই দেশ তো ধনী হওয়ার কথা, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো। কারণ সমস্যাটা তেল না, সমস্যাটা হলো এই তেল বিক্রি করা যায় না। তাহলে প্রশ্ন হলো, যদি তেল থাকে তাহলে টাকা আসে না কেন? উত্তর হলো নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র আর পশ্চিমা দেশগুলো ইরানের উপর এমনভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যেন ইরান চাইলে তেল তুলতে পারে, কিন্তু চাইলে বিক্রি করতে না পারে। ব্যাংক বন্ধ, ডলার বন্ধ, আন্তর্জাতিক লেনদেন প্রায় অসম্ভব। তখন ইরান বুঝে যায় তেল থাকলেই দেশ চলে না, টাকা লাগে। এই জায়গায় বেশিরভাগ দেশ ভেঙে পড়ে, কিন্তু ইরান ভেঙে পড়েনি। তারা ভাবল, যদি আমরা তেল ডলারে বদলাতে না পারি তাহলে তেলকে অন্য কিছুর মধ্যে বদলাবো। আর ঠিক এখানেই গল্পে ঢুকে পড়ে বিটকয়েন। ইরানের কাছে বিটকয়েন মানে একটা দরজা, এমন একটা দরজা যেটা দিয়ে ঢুকতে মার্কিন ব্যাংকের অনুমতি লাগে না, সুইফট লাগে না, কোনো দেশের প্রেসিডেন্টের সই লাগে না। ইরান সরাসরি তেল ঢেলে বিটকয়েন মাইনিং মেশিন চালায় না। বাস্তবে তারা করছে আরও স্মার্ট, আরও বিচন্ন একটা কাজ। ইরান কিভাবে বিশ্বের টপ বিটকয়েন মাইনিং দেশ হয়ে উঠেছিল এবং তেলকে কিভাবে ডলারে রূপান্তর করলো বিশ্লেষণ করব এই ভিডিওতে। অনেকেই মনে করতে পারেন ইরানে বিটকয়েন মাইনিং পুরোপুরি নিষিদ্ধ, কারণ ইরান একটা মুসলিম দেশ। কিন্তু ইরান সরকার কখনোই কাগজে কলমে বিটকয়েন মাইনিংকে পুরোপুরি নিষিদ্ধ করেনি, বরং 2019 সাল থেকে এটাকে সরাসরি একটি ইন্ডাস্ট্রি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকারের বক্তব্য পরিষ্কার, লাইসেন্স নিন, নির্দিষ্ট জায়গায় মাইনিং করুন, নির্ধারিত বিদ্যুৎ রেট দিন, তাহলেই মাইনিং বৈধ। এমনকি আরও এক ধাপ এগিয়ে বলা হয়েছে, মাইন করা বিটকয়েন রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে, যাতে সরকার সেটা আমদানি বিল মেটাতে বা রিজার্ভ হিসেবে ব্যবহার করতে পারে। কাগজে পড়লে মনে হয় ইরান বুঝি খুব হিসেবি আর পরিকল্পিতভাবে ক্রিপ্টো মাইনিং চালাচ্ছে, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। কাগজের ইরান আর মাঠের ইরানের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। বাস্তবে এই ইন্ডাস্ট্রি কোনো গোছানো ফ্যাক্টরি সিস্টেম না, এটা একেবারে আইনহীন, নিয়ন্ত্রণহীন এক বিশৃঙ্খল জগৎ। লাইসেন্স পাওয়া ভীষণ কঠিন, বিদ্যুতের দাম হঠাৎ হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়, নিয়ম বারবার বদলায়। যারা নিয়ম মেনে মাইনিং করতে চায় তাদের জন্য লাভ প্রায় অসম্ভব হয়ে যায়। আর ঠিক তখনই মানুষ শর্টকাট বেছে নেয়। ফলে হাজার হাজার মানুষ লাইসেন্সের ধার ধারে না, তারা সরাসরি সরকারি গ্রিড থেকে বিদ্যুৎ টেনে মাইনিং শুরু করে, চুপচাপ, লুকিয়ে, অবৈধভাবে। এটাই ইরানের আসল চিত্র। সরকারি হিসাবেই বলা হয়, দেশের মোট বিটকয়েন মাইনিংয়ের প্রায় 98 থেকে 95% লাইসেন্স ছাড়া চলছে। কোথাও মসজিদের ভেতর, কোথাও স্কুলের স্টোর রুমে, কোথাও পরিত্যক্ত ফ্যাক্টরিতে, আবার কোথাও সাধারণ বাসার ঘরের ভেতর দিন রাত সার্ভার চলছে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে হাজার হাজার মেশিন বিদ্যুৎ গিলে খাচ্ছে। এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় দ্বন্দ্ব। রাষ্ট্র একদিকে আইন বানাচ্ছে, আর অন্যদিকে সেই আইন ভেঙে তৈরি হচ্ছে বিশাল এক ছায়া অর্থনীতি। সরকার একদিকে বিটকয়েন মাইনিংকে ব্যবহার করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল হিসেবে, আর অন্যদিকে সেই একই মাইনিং দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। গ্রীষ্ম এলেই লোডশেডিং, শহর অন্ধকার, ফ্যাক্টরি বন্ধ। মানুষ ভাবে বিদ্যুৎ নেই, কিন্তু বাস্তবে বিদ্যুৎ আছে, শুধু সেটা মানুষের ঘরে যাচ্ছে না, যাচ্ছে সার্ভারের দিকে। তারপরও একটা সত্য অস্বীকার করা যায় না, ইরান কোনো ছোট খেলোয়াড় নয়। একটা সময় ইরান ছিল বিশ্বের শীর্ষ বিটকয়েন মাইনিং দেশগুলোর মধ্যে, অনেক হিসাব অনুযায়ী টপ 5-এ। নিষেধাজ্ঞার ভেতর থেকেও তারা গ্লোবাল বিটকয়েন নেটওয়ার্কে এমন প্রভাব ফেলেছিল যা অনেক স্বাভাবিক দেশের পক্ষেও সম্ভব হয়নি। এই পুরো খেলাটা সম্ভব হয়েছে মাত্র এক কারণে, অসীম জ্বালানি আর অস্বাভাবিকভাবে সস্তা বিদ্যুৎ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই শক্তির দাম কে দিচ্ছে, রাষ্ট্র নাকি সাধারণ মানুষ? আর এই আইনহীন, নিয়ন্ত্রণহীন এক বিশৃঙ্খল জগৎ শেষ পর্যন্ত ইরানকে কোথায় নিয়ে যাবে? বিটকয়েন মাইনিং মূলত ডিজিটাল লেনদেনের হিসাব রাখা। সাতোশি নাকামোতো এমন একটি সিস্টেম বানান যেখানে প্রতি 10 মিনিটে একটি নতুন ব্লক তৈরি হয়। ওই 10 মিনিটে যত বিটকয়েন লেনদেন হয় সব একসাথে সেই ব্লকে জমা হয় এবং আগের ব্লকের সাথে যুক্ত হয়ে ব্লক চেন তৈরি করে। এই লেনদেনগুলো দুনিয়ার যে কোনো মানুষ যাচাই করতে পারে কে কাকে কত টাকা পাঠিয়েছে।
যাচাই শেষ হলে মাইনারদের একটি কঠিন গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। এই সমস্যার কঠিন সহজ হওয়া সময়ের উপর নির্ভর করে, যাতে সবসময় প্রতিযোগিতা বজায় থাকে। কারণ শুরু থেকেই বোঝা গিয়েছিল ভবিষ্যতে অসংখ্য মানুষ মাইনিং করতে চাইবে, সবাই বিটকয়েন আয় করতে চাইবে। তাই যদি কোনো প্রতিযোগিতা না রাখা হয় তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। যেমন ধরুন, চাকরির পরীক্ষায় অল্প কিছু সিট আর বিপুল সংখ্যক প্রার্থী থাকলে প্রশ্ন কঠিন করতেই হয়, না হলে বাছাই করা সম্ভব নয়। তবে এই কাজ মানুষের হাতে বা সাধারণ ল্যাপটপে করা যায় না। এর জন্য লাগে বিশেষ শক্তিশালী মেশিন। এগুলোকে বলা হয় স্পেশালাইজড সার্কিট বা এসিক মেশিন। এসব মেশিন 1 সেকেন্ডে লক্ষ লক্ষ হিসাব করে ফেলে। এত বেশি হিসাব করতে গিয়ে যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হলো বিদ্যুৎ। বাস্তবতা হলো বিটকয়েন মাইনিংয়ের মোট খরচের বড় অংশটাই বিদ্যুতের পেছনে যায়, প্রায় 70 থেকে 80%। আর এখানেই ইরানের মতো দেশগুলো বড় সুবিধা পেয়ে যায়। ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, ফলে তাদের তেল ও গ্যাস বাইরের বাজারে সহজে বিক্রি হয় না, কিন্তু সম্পদ তো রয়ে গেছে। তাই ইরান সেই তেল ব্যবহার করেই দেশের ভেতরে বিদ্যুৎ উৎপাদন করছে। আর যেহেতু বিদ্যুৎ প্রায় নিজেদের খরচে তৈরি হচ্ছে, তাই সেটা অত্যন্ত সস্তা পড়ছে। সেই সস্তা বিদ্যুৎ ব্যবহার করেই তারা ব্যাপক হারে বিটকয়েন মাইনিং চালাচ্ছে। অন্য দেশগুলোর ক্ষেত্রে একই কাজ করতে গেলে খরচ আকাশ ছোঁয়া হয়ে যায়। অনেক দেশে একটি বিটকয়েন মাইন করতে কয়েক 10 লাখ টাকা পর্যন্ত খরচ পড়ে, কিন্তু ইরানে এই খরচ 1 লাখ টাকারও কম। তুলনা করলে বোঝা যায় পার্থক্যটা কত বড়। বাংলাদেশে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় 7 টাকা, সেখানে ইরানে সেটা 30 পয়সার মতো। অর্থাৎ আপনি যেখানে বিদ্যুতের জন্য হাজার হাজার টাকা দিচ্ছেন, সেখানে তারা দিচ্ছেন মাত্র কয়েকশো টাকা বা তারও কম। এই কারণে ইরানে বিটকয়েন মাইনিং ভীষণ লাভজনক হয়ে গেছে। আপনি তেল বিক্রি করতে না পারলেও সেই তেল দিয়ে বিদ্যুৎ বানিয়ে ডিজিটাল সম্পদ তৈরি করা যায়। এটাই তারা করে দেখাচ্ছে। শুধু ইরান নয়, রাশিয়াও একই পথে হাঁটছে। রাশিয়ার ক্ষেত্রে আরেকটা বাড়তি সুবিধা আছে, প্রাকৃতিক ঠান্ডা আবহাওয়া। মাইনিং মেশিনগুলো প্রচুর গরম হয়, সেগুলো ঠান্ডা রাখতে আলাদা করে শক্তিশালী কুলিং সিস্টেম লাগে, যেটার জন্য আমার বিদ্যুৎ খরচ হয়। কিন্তু রাশিয়ার অনেক এলাকায় এমনিতেই ঠান্ডা পরিবেশ থাকায় এই অতিরিক্ত খরচ অনেকটাই কমে যায়। এই বাস্তবতা দেখলে বোঝা যায়, তেল বা গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিলেই কোনো দেশকে পুরোপুরি থামানো যায় না। তারা নতুন রাস্তা বের করেই ফেলে। এখানেই একটি দেশের পরিকল্পনা আর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। বিটকয়েন মাইনিংয়ের মাধ্যমে সেই বোঝাকেই তারা সম্পদে পরিণত করছে। বাইরে থেকে দেখলে মনে হয় এটা প্রযুক্তিগত সিদ্ধান্ত, কিন্তু ভেতরে ভেতরে এটা পুরোপুরি রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল। নিষেধাজ্ঞার মধ্যে বেঁচে থাকার এক ধরনের বুদ্ধিমান কিন্তু ঝুঁকিপূর্ণ চাল। আর বিশ্বজুড়ে বিটকয়েন মাইনিং এখন শুধু প্রযুক্তির বিষয় না, এটা একটা জিওপলিটিক্যাল গেমও হয়ে উঠেছে। কিন্তু এই চালের একটা অন্ধকার দিকও আছে। যেহেতু বিদ্যুৎ উৎপাদনের মূল উৎস ফসিল ফুয়েল, তাই যত বেশি মাইনিং হচ্ছে তত বেশি তেল ও গ্যাস পোড়ানো হচ্ছে দেশের ভেতর। কারণ ইরানের মাইনিং পাওয়ারের বড় অংশই দাঁড়িয়ে আছে অবৈধ বিদ্যুৎ, দুর্বল গ্রিড আর জনগণের কষ্টের ওপর। রাষ্ট্র যতই বিটকয়েনকে কৌশল বানাক, বাস্তবে এই ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদিকে সরকার বিটকয়েন দিয়ে সময় কিনছে, আর অন্যদিকে সেই সময়ের দাম দিচ্ছে সাধারণ মানুষ, অন্ধকার ঘরে বসে গরমে ঘেমে বিদ্যুৎ না পেয়ে। এইটাই ইরানের বিটকয়েন মাইনিংয়ের আসল ছবি। কাগজে এটা একটি অনুমোদিত শিল্প, বাস্তবে এটা এক বিশাল বিশৃঙ্খল নিয়ন্ত্রণহীন বন্য পশ্চিম, যেখানে রাষ্ট্র, বাজার আর জনগণ তিনজনেই আলাদা খেলায় নেমেছে, আর কেউই নিশ্চিত না শেষটা কোথায় গিয়ে থামবে।